আজকে আমাদের লেকচার নাম্বার 4 চলে এসেছে ফাইনালি। লেকচার নাম্বার 3 পর্যন্ত আমরা কি দেখলাম ভালো করে একবার দেখে নাও। লেকচার নাম্বার 3 তে আমরা দেখলাম যে ফোর্স অ্যানালাইসিস ইনসাইড দ্য অ্যাটম, যে পরমাণুর মধ্যে কোন কোন ফোর্স বা কোন কোন বল ক্রিয়া করে। আমি নিউক্লিয়ার বল এখানে দেখিনি, বাট কুলম্বিক ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এর আগের লেকচার আমরা কি দেখলাম? আগের লেকচার আমরা দেখলাম মানে লেকচার নাম্বার 2 তে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট দেখলাম, এক্সপেরিমেন্টাল সেটআপ দেখলাম এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখানো হলো সব জিনিসটাকে। আজকে লেকচার নাম্বার 4-এ আমরা কি কমপ্লিট করব? আজকে লেকচার নাম্বার 4-এ কমপ্লিট হবে যে রাদারফোর্ডের পরমাণুর মডেলটা আসলে কেমন, তিনি কি কি দিলেন এবং তার ড্রব্যাক কী ছিল। পরবর্তীতে এই ড্রব্যাকের পর থেকে কিন্তু তাহলে সেই জন্য দেখতে হবে কি ড্রব্যাক কী কী ছিল, ছোটোখাটো কিছু ড্রব্যাক আছে সেগুলোকে আমাকে ভালো করে বুঝতে হবে। আজকে লেকচারে আমাদের এটাই গোল এবং এটা আজকে আমরা কমপ্লিট করব। তাহলে দেখো শুরু করা যাক। কি বলেছে রাদারফোর্ডের পরমাণুর মডেল? দেখো পরমাণুর মডেলটাকে আমি যদি একটু ভালো করে দেখাই, প্রথম একটা স্টেটমেন্টকে পড়ে একবার দেখো, স্টেটমেন্টগুলো আমাদের পড়ে পড়ে যেতে হবে। বলছে প্রতিটি পরমাণুর কেন্দ্রে অল্প আয়তন একটি অংশ বর্তমান, যা কেন্দ্র বা নিউক্লিয়াস নামে পরিচিত। আজ থেকে ছোট থেকে যখন তোমরা ছোট ছিলে, যখন তোমরা 6-7-এ পড়তে, তখন থেকে তুমি এই জিনিসটাকে পড়ে পড়ে আসছো। তোমরা সবাই জানো একটা জিনিস, যে এই পরমাণুর যে এই অংশটাকে বলা হয় পরমাণুর, বললাম পরমাণুর এই অংশটাকে নিউক্লিয়াস, এবং পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে যে ঘুরে বেড়াচ্ছে, সেই ওর মধ্যে মানে ওই ইলেকট্রন সমূহের মধ্যে কীরকম কীরকম বল প্রয়োগ হচ্ছে সেগুলো কিন্তু আগের ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট। তাহলে রাদারফোর্ডের প্রথম স্টেটমেন্ট যেটা দিলি তার সাথে কী ছিল? বলছে যে কোনো পরমাণু হোক না কেন, ভালো করে একবার দেখো, আমরা যে কোনো পরমাণু হোক না কেন বা যে কোনো মৌল হোক না কেন, তারা সবাই কিন্তু পরমাণু দিয়ে গঠিত হয়। বলছে যে কোনো পরমাণুর কেন্দ্রে কে অবস্থান করে বলো তো? কেন্দ্রে অবস্থান করে আচ্ছা নিউক্লিয়াসে যখন আমরা কথা বলতে আসছি, আমাদেরকে এইটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ভালো করে দেখো যে দু রকমের বল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে পজিটিভ, একটা আসবে। এই যে পজিটিভ পজিটিভ বলগুলো দেখতে পাচ্ছ, গ্রিন কালারের যে বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে কারা? এরা হচ্ছে প্রোটনস। কি বললাম? পরমাণুর মধ্যে অবস্থান করে, মানে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কে অবস্থান করে? প্রোটনস। এবং এই যে এই বলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি আসলে আমরা বলতো নিউট্রন। তাহলে পরমাণুর খুবই অল্প স্থান, কি বললাম, পরমাণুর অতি অল্প স্থানের মধ্যে কে অবস্থান করে বলতো? এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে, মানে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু প্রদক্ষিণ করে বেড়ায়। হলো তো? এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যা কেন্দ্র বা নিউক্লিয়াস নামে পরিচিত। তাহলে যে কোনো পরমাণুর আমি একবার অংশগুলোকে একবার দেখে নাও। দেখো কি দেওয়া আছে বলো তো? ইলেকট্রনস রিলেটিভ ইলেকট্রিক চার্জ দেওয়া আছে। রিলেটিভ ইলেকট্রিক চার্জ কেমন? নেগেটিভ আছে। হলো তো? বা নেগেটিভ ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক্যাল চার্জ। নিউট্রন হচ্ছে আমাদের নিউট্রাল এবং প্রোটন হচ্ছে কেমন বলো তো? পজিটিভ ইলেকট্রিক্যাল চার্জ, মানে পজিটিভলি চার্জড। আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসটা কী কী দিয়ে গঠিত হয়? প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে গঠিত হয়। আশা করি এটা বুঝতে পারলে। এর পরের স্টেটমেন্ট কি বলছে ভালো করে এবার দেখো। এবার এখান থেকে বলতে চাইছে, রাদারফোর্ড বললেন, দেখো এই জিনিসটাকে আমি একবার ডুপ্লিকেট করে তোমাদেরকে আমি দেখাই এই জায়গাতে এসে। বলছে এখানে যে নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। পরমাণুর ব্যাস প্রায় 10⁻10 সেন্টিমিটার। এটা যদি মিটারে কনভার্ট করতে যাও, এটা কত মিটার আসবে বলো তো? এটা হয়ে যাবে প্রায় 10⁻10 মিটার। হলো? এবং কেন্দ্রের যে ব্যাসটা আছে, সে কেন্দ্রের ব্যাসটা কত হয়? প্রায় 10⁻15 মিটার। হলো তো? এই জিনিসটাকে আমরা কী বলে দিই? এটাকে বলে দেওয়া হয় 1 অ্যাংস্ট্রম। কী বলা হয় বলো তো? এটাকে বলা হয় 1 অ্যাংস্ট্রম এবং এটাকে বলা হয় 1 ফার্মি বা ফেমটোমিটার। ক্লিয়ার? কী বললাম? একে বলা হয় 1 ফার্মি বা ফেমটোমিটার। ইম্যাজিন করো যে তুমি একটা বেসবল বা ক্রিকেট দেখতে গেছো। ধরে নাও তুমি, কি বললাম, তুমি একটা স্টেডিয়ামের মধ্যে ক্রিকেট দেখতে গেছো, ক্রিকেট ম্যাচ, স্টেডিয়ামটা পুরোপুরি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে মাঝে, এই মাঝ বরাবর পিচ আছে। ধরো আর তুমি একটা মার্বেলকে নিয়েছো, মার্বেল মনে হচ্ছে আমার এখানে ছিল বাট এখন দেখতে পাচ্ছি না। ধরো তুমি একটা মার্বেলকে নিয়ে, ছোট্ট ক্ষুদ্র একটা মার্বেলকে নিয়েছো, আমাদের যে কাঁচের মার্বেলগুলো হয় সেগুলো, ওই কাঁচের মার্বেলটাকে যদি স্টেডিয়ামের মাঝে রাখো, আমি কি বললাম, কাঁচের মার্বেলটাকে তুমি স্টেডিয়ামের মাঝে রাখো, সেইটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। অ্যাজ কম্পেয়ার টু পরমাণুর নিউক্ষুদ্র হয়ে থাকে, তার যে ব্যাস হয় খুবই কম হয়। যদি আমি এদেরকে তুলনা করতে যাই, তুলনাটাকে একবার ভালো করে বোঝার চেষ্টা করো যে পরমাণুর ব্যাসের তুলনায়, মানে পরমাণুর যে ব্যাস আছে তার তুলনায় নিউক্লিয়াসের ব্যাসটা কতটা কম হয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরমাণুর যেটা ব্যাস আছে, পরমাণুর ব্যাস আছে প্রায় 10⁻10 মিটার এবং নিউক্লিয়াসের ব্যাস প্রায় 10⁻15 মিটার। এবার এই দুটো ব্যাস যদি আমি কম্প্যারিজনের মধ্যে নিয়ে যাই, মানে কি বলবো বলো তো? এর মধ্যে বলবো যে রেডিয়াস অফ অ্যাটম, কি বলবো, রেডিয়াস অফ অ্যাটম ডিভাইডেড বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস যদি আমি করতেও যাই, কি বলবো, রেডিয়াস অফ নিউক্লিয়াস যদি করতে যাই, তাহলে রেডিয়াস অফ অ্যাটম কত আসছে? অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 মিটার। হলো? ডিভাইডেড বাই এইটা কত আসছে বলো তো? 10⁻⁻⁻
15 মিটার, হ্যাঁ কি না বলো? অবশ্যই। এবারে ভালো করে দেখো, মিটারের সাথে কিন্তু মিটার আমাদের কেটে গেল। যখন মিটারের সাথে মিটার কেটে গেল, এখানে সূচকের সামান্য একটা নিয়ম লাগাও, তারপরে কি দেখতে পাচ্ছি আমরা বলো তো? না রেডিয়াস অফ অ্যাটম বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস, কী আসছে বলো তো? রেডিয়াস অফ নিউক্লিয়াস, সেটা কত আসছে সেটা দেখতে পাচ্ছি আমরা। কত দেখো ভালোভাবে, এর মধ্যে আসবে 10⁻⁻10 ইন্টু 10⁻15, হ্যাঁ কি না? তাহলে এইটা যদি আমরা সলভ করতাম ডাইরেক্টলি, সলভ করলে সেটা কত আসছে বলো তো? ডাইরেক্ট সলভ করে না, আমি আর স্টেপগুলোকে বাড়াচ্ছি না। তাহলে 10⁻10 ইন্টু 10⁻15, সেটা কত হয়ে যাবে বলো তো? 10⁵ চলে এলো। কত এলো বলো তো? 10⁻, আমাদের 5 চলে এলো, হলো তো? কত এলো এটা আমাদের? 10⁵ চলে এলো। এবার ভাবো, যদি 10⁵ এই জিনিসটা চলে আসছে, তাহলে আমাদের যে পরমাণু যে ব্যাসার্ধ আছে বা পরমাণুর যে ব্যাসটা আছে, সেই পরমাণুর ব্যাসের তুলনায়, আমি কি বললাম, যে পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাসটা যদি তুমি একবার দেখতে চাও, সেটা কতটা ছোট, ভালো করে একবার দেখ। সমান এখানে কি আমি 10⁻⁻15 লিখবো না বলো? কত লিখবো এর মধ্যে আমরা? 10⁵ লিখে দেবো ইন্টু রেডিয়াস অফ নিউক্লিয়াস লিখে দেবো। ভালো করে বোঝার চেষ্টা করো এই জিনিসটাকে, এর মধ্যে কি বলতে চাইছে, এই স্টেটমেন্টটা আসলে কি বলতে চাইছে আমাদের, এটা আমরা কি প্রমাণ করল? এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পরমাণুর যে ব্যাসটা হয় সেটা নিউট্রনের 1,00,000 গুণ বেশি হয়। ভাবো, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের যে ব্যাসটা থাকে সেটা পরমাণুর তুলনায় 1,00,000 গুণ কম হয়। কি বললাম? পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের ব্যাসটা 1,00,000 গুণ কম, অথবা নিউক্লিয়াসের ব্যাসটা পরমাণুর ব্যাসের তুলনায় 1,00,000 গুণ বেশি হয়। কি বললাম? অ্যাজ কম্পেয়ার টু নিউক্লিয়াসের ব্যাসটা পরমাণুর ব্যাসের তুলনায় 1,00,000 গুণ কম হয়। উল্টা করে বলে দাও যদি, কি বলবে? না পরমাণুর ব্যাসটা নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় 1,00,000 গুণ বেশি হয়ে থাকে। যদি এইটা বুঝে গেছো, এরপরে কি লেখা আছে ভালো করে দেখো। এরপরে কি বলছে? বলছে পরমাণুর সমগ্র ভর, কি আছে? পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এর মানেটা কি বলতে চাইছে বুঝি। আমরা যখন এক্সপেরিমেন্টটা করছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে যখন এক্সপেরিমেন্টটা হচ্ছিল তখন দেখলাম অধিকাংশ আলফা কণা কিন্তু স্ট্রেট পাস হচ্ছিল, কোনো কিন্তু ডেভিয়েশন দেখাচ্ছিল, কোনো রকম কোনো ডেভিয়েশন ছিল, যেমনটা ছিল সেরকম স্ট্রেট পাস হচ্ছে। কিছু কিছু আলফা কণা ছিল যেগুলো খুবই কম অ্যাঙ্গেলে ডেভিয়েট হচ্ছিল, এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসের মধ্যে দেখছিলাম যে 10,000টার মধ্যে একটা দুটো আলফা কণা প্রায় 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে, অথবা 90 ডিগ্রি কোণে। সেখান থেকে রাদারফোর্ড একটা ধারণা নিল যে দেখো, যদি এতটাই ডিফ্লেকশন দেখা যাচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো ম্যাসিভ কণা বা ম্যাসিভ রিজিয়ন তো আছেই, নিউক্লিয়াস বলে যেটা আমরা এখন চিনি, যে পরমাণুর মধ্যে একটা কোনো ম্যাসিভ তো রিজিয়ন তো অবশ্যই আছে, যার জন্য কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে আলফা কণাগুলো যাচ্ছে কিন্তু এবার সেটা আবার ব্যাকেও চলে আসছে। সেটা সেই যে ম্যাসিভ, যে সম্পূর্ণ যে পরমাণুর যে আমাদের ভরটা এবং সম্পূর্ণ পরমাণুর যে আধানটা, সেটা কোথায় কেন্দ্রীভূত থাকে? ওই খুবই অল্প স্থানে। একটু আগে আগের স্টেটমেন্টে আমি কি প্রমাণ করলাম? যে পরমাণু যে ব্যাসার্ধ হয় নিউক্লিয়াসের ব্যাসার্ধের তুলনায় সেটা কত গুণ হয় বলো? সেটা 1,00,000 গুণ বেশি। কার থেকে বেশি? 1,00,000 গুণ বেশি অ্যাজ কম্পেয়ার টু নিউক্লিয়াস। তাহলে এবার এখান থেকে একটা জিনিস আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে কোনো পরমাণু হোক না কেন, আমি কি বললাম? যে কোনো পরমাণু হোক না কেন, যে কোনো পরমাণু হোক না কেন, তারা তিনটা জিনিসে গঠিত হয়। তোমরা এটা আশা করি ভালো করেই জেনে গেছো এখন, যে পরমাণু টোটাল তিনটা জিনিস নিয়ে গঠিত হয়, ইলেকট্রন দিয়ে, প্রোটন দিয়ে আর নিউট্রন দিয়ে, হ্যাঁ কি না? আমি কি বললাম? এটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়, প্রোটন দিয়ে তৈরি হয় আর নিউট্রন দিয়ে তৈরি হয়। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। এরপরে দেখো, আমি বললাম দেখো ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভর থাকে, সেই ভরটা কত হয় বলো তো? ইলেকট্রনের ভরটা হয় মোটামুটি 9.1 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। কী বললাম? 10⁻31 কিলোগ্রাম। প্রোটনের ভর স্যার কত হয়? প্রোটনের ভর হয় 1.6 ইন্টু 10⁻24 করো 27 কেজি। কত আসবে? 27 জি হলো। এবং নিউট্রনের ভরটা 1.67 ইন্টু 10⁻27 কেজি। খেয়াল রাখো, পরমাণুর মধ্যে সবথেকে হালকাতম যে কণাটা আছে, আমি কি বললাম? পরমাণুর সবথেকে হালকাতম কণা হচ্ছে আমাদের ইলেকট্রন। কি বললাম? ইলেকট্রনটার ভরটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নিই বলো তো? অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে আমাদের প্রায় 0 ধরে নেওয়া হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার একটা কথা বলো, তোমাদের লজিক যেটা বলছে, মানে তোমাদের লজিক না আমাদের সবার লজিক কি বলছে, আমরা এই ফটোটাকে আরেকবার দেখি। এই ফটোটাকে একবার যদি দেখতে যাই, এর মধ্যে ভালো করে দেখো, এর মধ্যে আমি চাই যে পরমাণু যদি আমাকে ভরটাকে নির্ণয় করতে হয়, এটা সম্পূর্ণ পরমাণু, এই পরমাণুর ভরটাকে যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমি কীভাবে নির্ণয় করবো বলতে পারো? ভালো করে দেখো তো, এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আমাদের কে আছে? ইলেকট্রন আছে, এবং এর মধ্যে কে আছে? প্রোটন আছে এবং
নিউট্রন আছে। তাহলে এই সমগ্র যে পরমাণু সিস্টেমটা আছে বা পরমাণুটা আছে, এর ভরটাকে যদি কখনো আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে কি আমি ইলেকট্রনের ভর এবং নিউক্লিয়াসের সমগ্র ভরটাকে যুক্ত করব না? আবার শোনো, আমি বললাম দেখো পরমাণুর ভরটা যদি আমাকে নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমি ইলেকট্রনের ভর, প্রোটনের ভর এবং নিউট্রনের ভরটাকে যুক্ত করব না? অবশ্যই। আমাকে যেহেতু তিনটা কণা আছে, পরমাণুর মধ্যে যেহেতু তিনটা কণা দিয়ে গঠিত হয় পরমাণু, ইলেকট্রন দিয়ে, প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে, তাহলে আমি তিনটা কণার ভরটাকে যুক্ত করে দিই, তাহলে যে মোট ভরটা পাবো সেটাই পরমাণুর ভরের সমান হবে। চলো দেখা যাক, ওটাই করে দেখি। তাহলে কি হবে দেখো, ওটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি বলবো, যে মাস অফ অ্যাটম কি আসবে বলো, পরমাণুর ভর মাস অফ অ্যাটম ইজ ইকুয়ালস টু কি আসবে বলো তো, মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। অবশ্যই এটাই তো হবে। এরপরে দেখো, যদি এটাকে বুঝতে পারছো, তাহলে আমাকে যদি পরমাণুর ভরটাকে নির্ণয় করতেই হয়, আমি কি বললাম, যদি আমাদেরকে পরমাণুর ভর নির্ণয় করতেই হয়, আমরা এটা একটু আগে দেখলাম যে ইলেকট্রনের ভরটা অতি নগণ্য এবং পরমাণুর মধ্যে সব থেকে হালকাতম কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে স্যার ইলেকট্রনের ভরটা আমরা জিরো বানিয়ে দিন ধরে, অবশ্যই জিরো বানিয়ে দেওয়া হোক। জিরো বানিয়ে দিলাম, তাহলে কে পড়ে রইলো বলো তো, মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন। আচ্ছা স্যার ঠিক আছে, করে দিলেন, কোনো অসুবিধা নেই। তাহলে একটা কথা ভাবো, যখন তুমি এই পুরো জিনিসটাকে সলভ করলে, যখন এই পুরো জিনিসটাকে সলভ করছো, যে মাস অফ অ্যাটম স্যার কী আসছে বলো, মাস অফ অ্যাটম চলে এলো স্যার মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। তাহলে মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রনের যোগফলটা যদি আমাদের পরমাণুর ভরের সমান হয়, তাহলে আমি কি বলতে পারবো না যে এই দুটো জিনিস তো অবশ্যই নিউক্লিয়াসের মধ্যেই স্যার অবস্থান করছিল? দেখো প্রোটন এবং নিউট্রন তো নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করেছে। তাহলে নিউক্লিয়াসের যে সমগ্র ভরটা আসছে, সেটাই কি পরমাণুর ভরের সমান হচ্ছে? অবশ্যই। আমি কি বললাম, যে কোনো পরমাণুর ভর যদি নির্ণয় করতে হয়, তাহলে ওর পরমাণুটির মধ্যে বা ওই নির্দিষ্ট পরমাণুটির মধ্যে তার প্রোটন এবং নিউট্রনের ভরটা যদি যোগ করে দিই, সেক্ষেত্রে আমরা কার ভরকে পেয়ে যাবো বলো, আমাদের পরমাণুর ভরকে পেয়ে। অনেকের মনে ডাউট আসছে, স্যার এটা কেন হচ্ছে বলুন, আগে এটা কেন হচ্ছে? তাহলে কারণটা বোঝো, যে আমাদের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটার ভর হয় অতি নগণ্য, অতি মানে অতীব নগণ্য যাকে বলে। সেই জন্য ভরটাকে আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমাদের নিজেদের সুবিধার্থে আমরা প্রায় শূন্য ধরি। শূন্য তো হয় না, কিছু পরিমাণ ভর থাকেই, বাট সেটাকে আমরা কনসিডারই করি। পরমাণুর মধ্যে যখন আমরা ভর বার করতে যাই, যখন তোমাদেরকে মোলের ধারণা পড়াবো, তখন একটা জিনিস বলবো যে কী করে এই জিনিসগুলো আসছে, ভালো করে তখন ভালো করে জিনিসগুলোকে আবার বুঝবে। আচ্ছা স্যার, এইটা আমি তো বুঝতে পারলাম ভালোভাবে। এবারে কি বলছে না, পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থিত। অবশ্যই অবশ্যই, কেন হচ্ছে দেখো, কেন বলছি, কারণ নিউক্লিয়াসের মধ্যে কে আসে, একটা কথা বল, নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে যেই জায়গাতে নিউট্রনটা হচ্ছে কিন্তু নিস্তড়িত এবং প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। ইলেকট্রনটা পরমাণুর বাইরে ঘুরে বেড়াচ্ছে, কি বললাম, পরমাণুর বাইরে ঘুরছে। বাট প্রোটনটা কোথায় অবস্থান করছে বলো, প্রোটনটা অবস্থান করছে এই জায়গাতে নিউক্লিয়াসের মধ্যে। যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অবস্থান করছে আমাদের, তাহলে এই প্রোটনটাকে জাস্ট ইমাজিন করে একবার দেখো, এর মধ্যে চার্জ কেমন আছে, এর মধ্যে চার্জ আছে পজিটিভ। যদি এর মধ্যে পজিটিভ চার্জ থাকে, তাহলে আমি কি বলতে পারবো না পরমাণু সমধনাত্মক আধান বা অল দ্য পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস, বা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমগ্র ভরও সীমিত আছে, পরমাণু সমস্ত ধনাত্মক আধানটাও সীমিত আছে। কারণটা কি, কারণ পরমাণু যে নিউক্লিয়াসটা আছে, ওর মধ্যে রয়েছে প্রোটন এবং প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত, মানে কোনোরকম ওর মধ্যে চার্জ নেই। তাহলে যদি পজিটিভের সাথে যদি নিস্তড়িতকে যোগ করেও দিই, আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমাদের কী চলে আসবে বলো, পজিটিভ। সেই জন্য আমি কী বলে দিতে পারবো, যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের আধানটা কেমন হয় বলো, সবসময়ের জন্য পজিটিভ। খুবই ইজি। এরপরে দেখো, যদি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এরপরে একবার দেখো কী লেখা আছে বলো তো, না পরমাণুকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি আবর্তন করে, ফলে কেন্দ্রের ধনাত্মক আধানের সাথে ইলেকট্রনের মোট ঋণাত্মক আধান সমান হয়ে যায়। মানে এটা বোঝার চেষ্টা করো। আবার এই ছবিটাকে দেখো, ভালো করে দেখো, আমি বললাম দেখো এর মধ্যে চারটা প্রোটনকে আমি দেখতে পাচ্ছি, একটা দুটা তিন। এই পরমাণুটার মধ্যে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ, একটা দুটা তিনটা এবং চারটা। তাহলে আমি যদি বলি যে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ইজ প্রেজেন্ট, equal amount of positive charge and equal amount of negative charge is present inside the atom, যদি তাই হয়, আমি কি বললাম, ইকুয়াল অ্যামাউন্ট যদি চার্জ প্রেজেন্ট থাকে, ধরো পজিটিভ চার্জ আছে আমাদের +4, নেগেটিভ চার্জ আছে -4, তাহলে +4 এবং -4 যদি কম্বাইন করো, সেক্ষেত্রে ভরটা আমাদের কত আসবে বলো তো, 0, হ্যাঁ কি না? তাহলে সেই জিনিসটাকে বা সেই কনসেপ্টটাকে আমি এর মধ্যে লাগাবো, এইটা বলে দেবো যে দেখো, যে আমাদের যে পরমাণুটা রয়েছে, আমাদের যে সম্পূর্ণ পরমাণুটা আছে, এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা
এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য, কি বললাম, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা সমান হওয়ার জন্য পরমাণু হয়ে যায় বিস্তরিত রূপ। এর থেকে তো বেশি ডিফিকাল্ট ভাই নেই, হয়েছে ক্লিয়ার। এরপরে দেখো সেটাই বলতে চাইছে, যেহেতু পরমাণুর মধ্যে দুটো কণা দেখতে পাওয়া যায় বা দু রকমের কণা দেখতে পাওয়া যায়, সেই জন্য পরমাণু কেমন হয়ে যায় বলো তো, আমাদের সম্পূর্ণ নিস্তরিত হয়ে যায়। আচ্ছা স্যার বুঝে গেছি। এরপরে কি বলছে বলো তো, বলছে কেন্দ্রকে ঘিরে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। দেখতেই পাচ্ছ এর মধ্যে, আর একটু ভালো করেই দেখে নাও। আমরা দেখো এইটা কেন্দ্র ছিল, এইটা ছিল কক্ষপথ, এই যে এই কক্ষপথ নীল কালারের কক্ষপথের হাতে দেখাচ্ছে, এই নীল কক্ষপথ, এইটাও একটা কক্ষপথ, এর মধ্যে কে অবস্থান করছে বলো, ইলেকট্রন। এবং ইলেকট্রন রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। হলো তো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন করছে বলো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন রিভলভ করছে, কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে পজিটিভ, এর মধ্যে আছে নেগেটিভ। এদের মধ্যে কি চলবে বলো, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে হবে আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্স লাগছে। কেমন ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স লাগছে বলো, আগের দিন ক্লাসে আমি পড়িয়েছি, ভুলে গেলে কিন্তু চলবে না ভাই। আগের দিন ক্লাসে এটা বললাম, তুমি কি বললাম বলো তো, যে এর মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স লাগছে, এবং এই যে ইলেকট্রনটা আছে সেন্ট্রিপিটাল ফোর্স লাগাচ্ছিল পিছনের দিক থেকে, এই ফোর্স এবং এই ফোর্স সমান হয়ে যাচ্ছিল, সমান হয়ে যাওয়ার পরে এর রিলেটিভ পজিশনটা মেনটেন থাকছিল। তারপরে এটা কেমনভাবে ঘুরছিল বলো, এইভাবে ঘুরছিল। ফোর্স অ্যানালাইসিসের ভিডিওটা ভালো করে দেখো, যদি এর পরবর্তী টপিকগুলো যদি ফিল নিতে হয়, যদি ঠিকঠাক করে বুঝতে হয়, তোমাদের এগুলো লাগবেই লাগবে। ক্লিয়ার। এরপরে দেখো কি বলছে, বলছে পজিটিভ চার্জযুক্ত, এটা তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। দেখো আগের লেকচারের মধ্যেই আমি ফোর্স অ্যানালাইসিস করিয়েই দিয়েছি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে টেক অ্যাওয়ে তুমি কী নিতে, তুমি কী নিবে এই লেকচার থেকে, মানে এইটুকু টপিক থেকে আমরা কী নেবো বল, এইটুকু টপিক থেকে আমরা কী বুঝতে পারলাম। ধরো এটাকে একবার দেখে নিই, যে পজিটিভ চার্জ, সম্পূর্ণ পজিটিভ চার্জ এবং ভরটা নিউক্লিয়ত আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথের তুলে ঘুরে বেড়াচ্ছে, বাস এইটুকুই নাও। এই লেকচার থেকে তুমি এইটুকুই নাও, মানে এই লেকচারে এতটা পর্যন্ত তুমি এইটুকু নাও, দুটো জিনিসকে মনে রাখো, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। পরমাণু সমগ্র ভরটা কোথায় অবস্থান করে বলো তো, পরমাণুর কেন্দ্রে, যেটা নিউক্লিয়াস বলে থাকে। এবং পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, মানে পজিটিভ চার্জের সংখ্যা, মানে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার জন্য নিস্তরিত হয়ে যায়, বাস এইটুকুই মনে রাখো। সিম্পল জিনিস, ছোটোবেলাতেও পড়েছো, সেই বলে দিলাম জিনিসগুলোকে, একেবারে রিপিট করে দিলাম ছোটোবেলার জিনিসগুলো। আচ্ছা স্যার ঠিক আছে। এরপরে আমরা কি দেখতে হবে দেখো, এরপরে আমরা সবটা করলাম, সবটা কমপ্লিট হলো, কিন্তু পরবর্তীকালে একজন বিজ্ঞানী এলেন, তাকে বিজ্ঞানীকে একবার দেখো, বিজ্ঞানীকে তোমরা অলরেডি একবার দেখে নিয়েছো, এই বিজ্ঞানীটাকে একবার দেখো, এই বিজ্ঞানীটাকে আমি সরে যাচ্ছি, এই বিজ্ঞানীটাকে একবার দেখো, এনার নাম কি বলো তো, এনার নাম হচ্ছে ম্যাক্সওয়েল, যিনি কী দিয়েছিলেন বলো তো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বকে প্রবর্তন করেন বা আমাদের যে প্রকাশ করেন সর্বপ্রথম, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ধারণাটা তিনি কিন্তু দিয়েছিলেন। কে দিয়েছিল বলো তো, আমাদের এই ম্যাক্সওয়েল দিয়েছিল। ম্যাক্সওয়েল বলেছিল যে কোনো আধানযুক্ত কণা, কি বললাম, যে কোনো আধানযুক্ত কণা হোক না কেন, তারা যখন যখন প্রদক্ষিণ করবে, যখন যখন তারা মোশনের মধ্যে থাকবে, ইন অ্যাক্সেলারেটেড মোশন, মানে কি ত্বরণের মধ্যে থাকবে, যদি ওদের মধ্যে ত্বরণ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তারা সবসময়ের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রিলিজ করবে। আচ্ছা স্যার এইটার সাথে ওটা সম্পর্ক কী ছিল, এবার দুটোকে আমরা কম্বাইন করব, ভালো করে বোঝার চেষ্টা করো, জায়গাটাকে ভালো করে বুঝবে কি বলছে। এবারে দেখো আমরা এতদিন ধরে আমরা কি পড়ছিলাম, এই জায়গাটাকে তুমি আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটাকে একবার ভালো করে দেখো, দাঁড়াও একবার ওয়েট করো, এটাকে ডুপ্লিকেট একবার করে দিই। আচ্ছা এর মধ্যে একটা জিনিস আমাকে বলো, এর মধ্যে আমাকে একটা জিনিস বলো, তোমরা সবাই মিলে বলো, যে এর মধ্যে আমাদের পরমাণুর নিউক্লিয়াস ছিল, হ্যাঁ স্যার ছিল, তাহলে এর মধ্যে একটা অ্যানালাইসিস, এর মধ্যে ইলেকট্রন আছে না নেই, স্যার আছে। ইলেকট্রন থাকার জন্য স্যার ইলেকট্রনের আমাদের যে গতিবেগটা ছিল স্যার এই দিকে ছিল, স্যার ছিল। আচ্ছা ইলেকট্রনের গতিবেগ এইদিকে ছিল, মানে এইদিকে ইলেকট্রনটা ঘুরছিল, স্যার এর মধ্যে আরেকটা ফোর্স লাগছিল, এর মধ্যে কী ফোর্স ছিল বলো, এর মধ্যে ছিল কুলম্বিক ফোর্স। কোন ফোর্স লাগছিল এর মধ্যে বলো, এফসি বা এফ কুলম্বিক ফোর্স লাগছিল। আর এর মধ্যে এই ফোর্সটা কোন লাগছিল বলো তো, এইটা ছিল আমাদের ভেলোসিটি বা ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ছিল। আচ্ছা স্যার ঠিক আছে। এবার এইটা দেখো একবার এইটা, এর মধ্যে একটা ফোর্স লাগছিল, এর নাম কী ছিল স্যার, এর নাম ছিল স্যার সেন্ট্রিপিটাল ফোর্স। কী ফোর্স বলবো এটাকে আমরা বলো, সেন্ট্রিপিটাল ফোর্স বলবো, এফ সি বলো তো, কী বলবে এটাকে বলো তো, এফ সি বলে দেবো। এবারে এফ সিটা এবং এফ সি দুটোই দেখো এফ সি হয়ে যাচ্ছে তো, তাহলে একটা কী আসবে, এত কুলম্বিক না লিখে আমি এটা অ্যাট্রাকটিভ ফোর্স বলে দিচ্ছি, এটা আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছিল, এবং এর মধ্যে একটা কথা বলো, তোমরা ছোটোবেলাতে ফিজিক্সে তো পড়েছো, এখনও হয়তো পড়ছো, যে কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি, শুনবে ভালো, আমি কি বললাম, যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে না হবে না, তার হতে তো বাধ্যই হবেই। আমি কি বললাম, যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে ওর মধ্যে কী আসবে বলো,
একটা ত্বরণ সৃষ্টি হবে না, হবে না? যদি এইটুকু তোমাদের মনে আছে, একটা জিনিস ভাবো তো, আমাদের যে বেগ আছে, বেগ কেমন রাশি হয়? আশা করি তোমরা স্কেলার ভেক্টর পড়ছো এখন। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আমি কি বললাম? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হয়তো লিখে তোমাদের হয়তো অনেক সময় বোরিং লাগে, বোরিং নয়, টাইম লাগে, স্যার এত টাইম লাগাচ্ছেন, ছোটো ছোটো টপিকগুলো এখন জলদি করে পড়ি শেষ করে দিন। দেখো ভাই, ইউটিউবে অনেক লেকচার পড়ে আছে, তুমি তাদের লেকচার দেখো, আমার কোনো অসুবিধা নেই। আমি যেমন করে পড়াই আমি সেভাবেই পড়াবো, আমার টাইম লাগে পড়াতে, বাট এমন এমন কনসেপ্ট তোমাদেরকে দেবো ইউটিউবে খুঁজেও পাবে না কখন। তাই বলি একটু ধৈর্য ধরো, আমার কাছে পড়তে গেলে ধৈর্য ধরো। হয়তো তোমাদের লেকচারগুলো স্লো মনে হতে পারে, যে স্যার এতক্ষণ ধরে কেন পড়াচ্ছেন, বা এরকম স্যার কেন করছেন, বা একটু ফাস্ট পড়ান। আমার দ্বারাই হবে না বাবা, মানে যেখানে ফাস্ট পড়ায় সেখানেই পড়ো, ওটা তোমার জন্য। তাহলে যাও, বাদ দিলাম। তাহলে বুঝো, আমি বললাম বেগ কেমন রাশি বলো তো? ভেক্টর রাশি। আচ্ছা স্যার ঠিক আছে, বেগ ভেক্টর রাশি হলে বেগটাকে কি আমি এইভাবে প্রকাশ করতে পারবো না? পারবো না বল। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, তাহলে ভেক্টর যদি আমি সাইন লিখতে যেতাম, বেগ সমান এর একটা মান থাকবে। আমি কি বললাম? বেগের একটা স্যার মান আছে, এবং স্যার বেগের একটা ডাইরেকশন, হ্যাঁ কি না? তাহলে যদি বেগ ভেক্টর রাশি হয়, এই ভেক্টরটাকে চেঞ্জ করার জন্য আমি কী কী করতে পারি? আমি কি বললাম? এই ভেক্টরটাকে চেঞ্জ করার জন্য আমি কী কী করতে পারি? এই ক্ষেত্রে চেঞ্জ করার জন্য আমি তাদের মানকে চেঞ্জ করতে পারি। বেগকে চেঞ্জ করলে যদি মানকে চেঞ্জ করে দিই, সম্পূর্ণ ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। ভালো করে বোঝো, আমি বললাম যে ভিকে যদি চেঞ্জ করতে হয়, আমি এর মধ্যে কী কী কাজ করতে পারবো? আমি এর মধ্যে তিনটা কাজ করতে, কী করবো? আমি বেগের মানটাকে পরিবর্তন করে দিই, হলো তো, সেক্ষেত্রে বেগ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বেগের দিককে চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে সম্পূর্ণ বেগ চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বেগের মান এবং দিক উভয়কেই চেঞ্জ করে দিই, আমি কি বললাম? বেগের মানকেও চেঞ্জ করে দিই এবং বেগের দিককেও চেঞ্জ করে দিই, তাহলে কী হবে বলো তো? হ্যাঁ কি না? তাহলে আমি কি বললাম? দুটোই যদি চেঞ্জ করে দিই, সম্পূর্ণ বেগটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আসছে ত্বরণের কথা। আমি যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়াবো, তাহলে এইটুকু তুমি ভালো করে একবার বোঝে নাও। আমি কি বললাম? দেখো, তাহলে বেগকে যদি আমাকে পরিবর্তন করতে হয়, আমার কাছে তিনটা উপায় আছে। কী করতে পারবো? হলে বেগের মান চেঞ্জ করে নিই, বেগ চেঞ্জ হয়ে যাবে। বেগের দিক চেঞ্জ করে নিই, বেগ চেঞ্জ হয়ে যাবে। অথবা দুটোকেই পরিবর্তন করে দিই, আমার বেগ চেঞ্জ। তিনটা জিনিসের জন্য আমাদের সম্পূর্ণ পরিবর্তন হতে পারে। এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। এবারে বোঝো, যদি এই তিনটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এরপরে একটা জিনিস বোঝার চেষ্টা করো। ত্বরণ কাকে বলে বলো তো? ত্বরণ, ত্বরণ হচ্ছে যখন যখন বেগের পরিবর্তন হয়, বা রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। মানে কি বললাম? যে যখন যখন আমি বেগের পরিবর্তন করি, তখন তখন স্যার ত্বরণ সৃষ্টি হয়। কি বললাম? যখন যখন বেগ পরিবর্তন হয়, তখন ত্বরণ সৃষ্টি। তুমি ভালো করে বোঝো, আমি যদি বললাম আর কি, যে এই পুরো গল্পটা যখন দেখছিলাম, এর মধ্যে আমরা দেখছি যে ধরে নিচ্ছে ফোর্সটা হয়তো ইকুয়াল পরিমাণে লাগে, বলো তো? কী বললাম? ফোর্স ইকুয়াল পরিমাণ, ত্বরণটাকে সেম হবে প্রতি ক্ষেত্রে? অবশ্যই না। এবার যখন ত্বরণের কথা আসছি, তাহলে বেগের পরিবর্তনের ত্বরণ সৃষ্টি। দেখো, আমরা এর মধ্যে এটা বললাম যে বেগের যখন দিক চেঞ্জ করে দিচ্ছি, এর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, হ্যাঁ কি না? এর মধ্যে ত্বরণ আসবে, এর মধ্যেও ত্বরণ আসবে, আবার এর মধ্যেও ত্বরণ আসবে। এবারে এইটা বোঝো, যেখানে যেখানে ত্বরণ আসবে, সেখানে সেখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি। আমাদের ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েলের থিওরি কি বলছে? ভালো করে বুঝো। ম্যাক্সওয়েল বলছে যে কোনো কণা, যে কোনো আধানযুক্ত কণা যদি তারা ক্রমাগত আবর্তন করতে থাকে, আধানযুক্ত কণা আবর্তন করছে অথবা অ্যাক্সেলারেটেড মোশনের মধ্যে আছে, বা ওই নির্দিষ্ট কণাটার মধ্যে ত্বরণ আছে, ওই ত্বরণ থাকার জন্য ওদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি হয়। তাহলে রাদারফোর্ডকে যখন এই কোশ্চেনটা বলা হলো, যে স্যার আপনি বলুন, যে আপনি তো বলে দিলেন যে এই স্টেটমেন্টটা আপনি যে দিলেন, এই যে স্টেটমেন্টটা, যে কেন্দ্রকে ঘিরে, মানে পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো, বলছে স্যার এটা যদি সত্যি হয়, আমরা এইটাও স্যার এখন জানি যে এই জিনিসটা যদি হয়, যে বেগ যদি চেঞ্জ হয় বা বেগের দিক যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে, এবং ম্যাক্সওয়েল স্যার এটা বলে দিল যে ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী যে কোনো ত্বরণযুক্ত আধানযুক্ত কণা, আমি কি বললাম? যে কোনো আধানযুক্ত কণা যদি ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য ওদের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে স্যার। আচ্ছা, রাদারফোর্ডে যখন এই কোশ্চেনটা যখন বোরের কাছে গিয়ে বললো, রাদারফোর্ডকে যখন বলা হলো, বোর বললাম না, সরি, রাদারফোর্ডকে যখন গিয়ে এই জিনিসটা বলা হলো, রাদারফোর্ড চুপ, রাদারফোর্ড তার এক্সপ্লেন করতে পারলো না। তাহলে এইটা যদি হয়, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই কাণ্ডটা যদি ঘটে যায়, যেটা আমাদের বললো ম্যাক্সওয়েল, তাহলে হবে কি বলতো? আমাদের যে ইলেকট্রনগুলো আছে, সে তো ক্রমাগত আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে, হ্যাঁ কি না? আমি কি বললাম? সে ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে, হলো তো? সে ক্রমাগত আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে, ক্রমাগত সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়তেই থাকবে। যদি সে ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়তে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইজ নাথিং বাট দ্য ফর্ম অফ এনার্জি।
আমি কি বললাম শক্তির রূপ একটা ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেটা ক্রমাগত ত্বরণযুক্ত মোশনে ঘুরছে, দেখো এইভাবে ঘুরছে না ঘুরেনি? যদি এইভাবে সে ঘুরতে থাকে তাহলে ওদের মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে না, হয় না? কারণ ডাইরেকশন বারবার চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখো, একবার এদিকে আসবে এদিকে আসবে এরকমভাবে চলবে। তাহলে যখন বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এই ডাইরেকশনটা চেঞ্জ হওয়ার জন্য কি, যখন যখন ডাইরেকশন চেঞ্জ হবে তখন তখন ওদের মধ্যে ভেলোসিটি চেঞ্জ, যখন যখন ভেলোসিটি চেঞ্জ হবে ওদের মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, যখন যখন ত্বরণ সৃষ্টি হবে তখন তখন ওদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আর যদি সেটাই সত্যি হয় তাহলে এই যে আমাদের ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো একটা সময়ের পর কী হবে বলো তো? এই ইলেকট্রনগুলো একটা সময়ের পর স্পাইরাল পথ নেবে, এইভাবে এইভাবে এভাবে আস্তে আস্তে তপাস করে কোথায় এসে পড়বে বলো? আমাদের নিউক্লিয়াসের মধ্যে এসে পড়বে। তাহলে তো পরমাণু স্টেবিলিটি, যে পরমাণুটা যে স্টেবল, সেটা আমাদের রাদারফোর্ড এক্সপ্লেন করতেই পারলো না। ফেলটা কে করালো বল? মেন গেমটা এখানে কে খেললো? মেন গেমটা এখানে খেললো আমাদের এই লোকটা। কী নামের বলো তো? এনার নাম কি? আমাদের এই মহান বিজ্ঞানীর নাম কি? ম্যাক্সওয়েল যে থিওরি যখনই প্রকাশ করলো তখন রাদারফোর্ড চুপ, রাদারফোর্ড তো কিছু বলতে পারছিল না। তাহলে এবারে বোঝো যে ফেল হওয়ার পিছনে কারণটা কি? সব থেকে বড় রিজন হচ্ছে কি, রাদারফোর্ড কিন্তু এক্সপ্লেন করতে পারেনি হোয়াই দ্য অ্যাটম ইজ স্টেবল, বা পরমাণু স্টেবল কেন হয়, সেই জিনিসটাকে প্রমাণ কিন্তু করতে পারলো না। ভালো করে বোঝো আমি কি বললাম, দেখো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, যখন যখন বেগের পরিবর্তন হবে তখন তখন কিন্তু ত্বরণ সৃষ্টি হয়। আর ত্বরণযুক্ত যে কোনো কণা হোক না কেন, যার মধ্যে আধান আছে, তারা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে। যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রমাগত রিলিজ করতে থাকে সেক্ষেত্রে কী হবে? সে এনার্জি লুজ করবে। এনার্জিতে লুজ করতে শুরু করে, সেক্ষেত্রে পরমাণুর যে স্টেবিলিটি, ইলেকট্রন যে ঘুরছে তার যে স্টেবিলিটি বার করতে পারলাম না। তাহলে পরমাণু তো সম্পূর্ণ কোল্যাপস হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের যে ব্রহ্মাণ্ড, যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছি, হেলিক্স নেবিউলা আছে, মিল্কিওয়ে গ্যালাক্সি আছে, আরও আমাদের যে পাশাপাশি গ্যালাক্সিগুলো আছে, ওটা ব্রহ্মাণ্ড আছে, ইউনিভার্স আছে, ওকে তো কোল্যাপস হয়ে যাওয়া উচিত ছিল, কারণ সবাই তো আলটিমেটলি পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তাহলে রাদারফোর্ডের থিওরি অনুযায়ী বা রাদারফোর্ডের মডেল অনুযায়ী আমরা কিন্তু পরমাণুর মধ্যে যে স্টেবিলিটি বা পরমাণুর যে স্টেবিলিটি, স্থায়িত্বতা, সেটা কিন্তু বার করতে পারিনি। দেখো সেটাই এখানে লেখা আছে, ভালো করে দেখো, যা যা গল্প তোমাদেরকে বললাম এবারে সেই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছে? বলছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী চার্জযুক্ত গতিশীল কণা থেকে নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হয়। নিরবিচ্ছিন্ন মানে কি? কন্টিনিউর মধ্যে থেকে শক্তি নির্গত হতেই থাকবে। ভালো করে দেখো, এর মধ্যে আমি কি বললাম, যে ইলেকট্রনগুলো যে এখানে আছে, এই যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে, ইলেকট্রনগুলো ঘোরার সময় কী হবে বলো তো? এখান থেকে ক্রমাগত শক্তি এমিট করতেই থাকবে। যদি ক্রমাগত শক্তি এমিট করতে থাকে, আবার বললাম যে পরমাণু স্টেবল হবে না। এরপরে কি বল? সুতরাং পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলি ঘূর্ণায়মান থাকলে তার নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। অবশ্যই যদি বিকিরণ করতে থাকে, আবার বললাম পরমাণু স্টেবল হবে না। কোথায় এসে আঘাত আছড়ে পড়বে বলো তো? ইলেকট্রনগুলো কোথায় এসে আছড়ে পড়বে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে। এরপরে কি আসবে? বলছে এইভাবে ক্রমাগত শক্তি হারানোর ফলে ইলেকট্রনের গতিবেগ তথা কক্ষপথের ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকবে। যদি আমাদের ইলেকট্রনটা এই জায়গাতে অবস্থান করে, এই জায়গাতে অবস্থান করার পর থেকে কী হবে বলো তো? ধীরে 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 এইভাবে সে স্পাইরাল পথ নেবে এবং তার ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকবে। ভালো করে দেখো, এইভাবে 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 কমতে 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 একটা টাইম এমন আসবে যখন ইলেকট্রনটা আছড়ে পড়বে কোথায়? আমাদের বলো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। এবং এই প্রসেসটা দরুন তার ক্রমাগত শক্তি হ্রাস ঘটবে এবং ক্রমাগত ওদের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ কিন্তু কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে এবং এক টাইমের পর এসে নিউক্লিয়াসে আছড়ে পড়বে এবং সম্পূর্ণ পরমাণুটা কোলাপস হয়ে স্টেবিলিটি মেনটেন করতে পারেনি। আমি একটা জিনিসকে রিপিট করছি বারবার, এই স্টেটমেন্টগুলো তোমাদের বইয়ে লেখা আছে, আমি বই থেকে নিয়েছি সমস্ত কিছু। ভালো করে বেড়ে দেখো। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে, মানে স্পাইরাল পথ, এই দেখালাম স্পাইরাল পথ, এই যেটা এটা স্পাইরাল পথ হলো তো, স্পাইরাল পথ, এই স্পাইরাল পথে আস্তে আস্তে নিউক্লিয়াস এসে আছড়ে পড়বে হলো তো, আবর্তন করতে করতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এবং কি হবে? এক সময় নিউক্লিয়াসে এসে পতিত হবে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুযায়ী পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না। এই স্থায়ী যে হবে না, তার সব থেকে বড় চ্যালেঞ্জিং কোশ্চেন ছুড়লো কে বলতো? সব থেকে বড় চ্যালেঞ্জিং কোশ্চেন ছুড়ে দিল আমাদের ম্যাক্স। বলেছে দেখো আমার থিওরি তো ভুল নয়, যদি আমার থিওরিকে প্রুভ করতে পারো তো করো, নিজের থিওরির মতো জিনিসটা লাগাও, তুমি তোমার মডেলের মধ্যে এই জিনিসটাকে আমার লাগাও এবং লাগিয়ে আমাকে বলো যে আমি ভুলটা কোথায় করলাম, তুমি ভুল করলে না আমি করলাম। তাহলে ফেল হয়ে গেলো, তারপরে আস্তে আস্তে করে হলো। এবার বোঝার চেষ্টা করো এর মধ্যে কী আসবে। নেক্সট একটা জিনিস আসছে, দু রকমের বর্ণালী আমরা পড়ব, এখন নয়, কিছুদিন পরে যখন আমরা বোরের পরমাণু মডেল পড়বো তখন সেই বর্ণালীগুলো আমাদেরকে পড়তে হবে। বাট এখন কিছু জিনিস দেখো, যেহেতু পরমাণুগুলো ক্রমাগত, যেহেতু কী বললাম, যেহেতু পরমাণুগুলো ক্রমাগত একটা জিনিস দেখায়, বর্ণালীটাকে ভালো করে দেখায়, তুমি ভালো করে বুঝতে পারো। ভালো করে এই জায়গাটা একবার দেখো। ধরো আমি হাইড্রোজেনের কথা যদি বলতে চাই,
হলো তো? হাইড্রোজেনের কথা বললাম, হাইড্রোজেন আসছে, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণু। এবার দেখো এই যে আমার মাথার উপর এই জায়গাটাকে বাদ দেখো, যদি পরমাণু ক্রমাগত এনার্জি ছাড়ে, বাট অন্য কারোকে দেখো, ছাড়ো এটাকে ছাড়ো, তুমি এর মধ্যে নাইট্রোজেনের বর্ণালীকে দেখো, এর মধ্যে ভালো করে দেখো মাথার উপর থেকে এই জায়গাগুলোকে দেখো, এই যে এই পয়েন্টগুলোকে, এই পয়েন্টগুলো যখন তুমি দেখতে যাবে না একটা জিনিস ভালো করে দেখো, এই পয়েন্টগুলোর মধ্যে দেখো এইটুকু এইটুকু গ্যাপ আসছে, একটা গ্যাপ আসছে না আসেনি বল? এবার দেখো এইখান থেকে একটা গ্যাপ এলো, আবার দেখো আসে না, এখানে আসছে, আবার এখানে সামান্য আছে, আবার গ্যাপ আসলো, দিয়ে আবার এখানে আসে, আবার দিয়ে গ্যাপ আসলো, দিয়ে এখানে আসে, আবার আবার গ্যাপ আসলো। এগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। এগুলোকে পড়াবো, এগুলো সমস্ত কিছু আমরা পড়বো, এগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন। হলো তো? নিরবিচ্ছিন্ন বর্ণালী। এখন বর্ণালীর ব্যাপারে বেশি যাও না, যখন বোরের মডেল আমরা পড়বো তখন এর মধ্যে আসবো ভালোভাবে। এই জিনিসটাকে আমি আবার আনবো, চিন্তা করো না। এখন জাস্ট মনে রাখো, যেহেতু যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করতে বারবার 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 কি আসছে, যদি এমিট করতে থাকে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্ন হবে, শক্তি বিকিরণ করে, ফলে বর্ণালী কেমন হওয়া উচিত ছিল আমাদের বলো? এই যে বর্ণালীটা আমরা পাচ্ছি, এই বর্ণালীটা কন্টিনিউয়াস সমস্ত স্পেকট্রাম পাওয়া উচিত ছিল। মানে স্পেকট্রাম তুমি যদি বুঝতে না পারো, তাহলে আমাদের যে বর্ণালীটা আছে, এই বর্ণালীর মধ্যে আমাদের এই পুরো জিনিসটা পাওয়া উচিত ছিল। মানে এই রেডিও তরঙ্গ পাওয়া উচিত ছিল, ভালো করে দেখো, রেডিও পাওয়া উচিত ছিল, মাইক্রো পাওয়া উচিত ছিল, ইনফ্রারেড পাওয়া উচিত ছিল, ভিজিবল পাওয়া উচিত ছিল। যদি ভিজিবল পাচ্ছি, ভিজিবল মধ্যে সমস্তটা পাওয়া উচিত ছিল স্পেকট্রামটাকে, তা তোমরা পাইনি। আবার আলট্রাভায়োলেট পাওয়া উচিত ছিল, এক্স রশ্মিও পাওয়া উচিত ছিল, গামা রশ্মিও পাওয়া, কসমিকও পাওয়া উচিত ছিল, তা তো পাইনি আমি। কেন পাইনি? কারণ যখন বোরের মডেলটা পড়বো, এটা তো বিউটি কেমিস্ট্রি, যখন বোরের মডেলটা পড়বো তখন বুঝতে পারবো যে কেন এটা হয় না, এটা কেন আসছে না, রাদারফোর্ড কেন আলটিমেটলি ফেল হলো, রাদারফোর্ডের ফেলেরটাকে ইউজ কীভাবে বোর করলো, সেই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে। সেই জিনিসগুলোকে আমরা অবজার্ভ করব, ভালো করে বোঝো। এরপরে কী হবে বলো তো? এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? এরপরে আসছে কি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের নির্দিষ্ট পরিমাণ পরিসরের মধ্যে সম্ভাব্য সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা উপস্থিত থাকা উচিত ছিল। মানে আমি যদি বলতাম যে আমাদের ভিজিবল স্পেকট্রামের মধ্যে আমি পাচ্ছি, ভিজিবল রিজিয়নের মধ্যে, হলো তো? ভিজিবল রিজিয়নের মধ্যে যতগুলো লাইট সম্ভব, যতগুলো লাইটের মধ্যে যতগুলো ওয়েভ লেন্থ আছে সব পাওয়া উচিত ছিল, সব তো আমি পাই না। তাহলে কেমন পাচ্ছি? কিছু স্পেসিফিককেই পাচ্ছি। সে স্পেসিফিকটাকে কী বলবো বলো তো? আমরা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বলবো। কী আসবে? লাইন স্পেকট্রাম ওর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এই যে এইরকম স্পেকট্রাম আমরা পাবো। এই উপরেতে হচ্ছে, এই উপরটাতে, এই যে উপরটাকে ভালো করে দেখো, এই যে এখান থেকে এই সামনে একটা ডট দেখতে হচ্ছে, ডট এর মধ্যে একটা আসছে, আবার দেখো আমার মাথার উপরে আবার নেই, আবার দেখো এর মধ্যে একটা আসছে, দেখো আবার নেই, দেখো এর মধ্যে দেখো সামান্য গ্যাপ আছে, এখানে গ্যাপ, আবার এলো, আবার গ্যাপ, আবার এলো, আবার গ্যাপ, আবার এলো, এর মধ্যে আবার গ্যাপ, এখানে এলো, আবার গ্যাপ, প্রথম দেখতে পাচ্ছ ওখানে একটা বর্ডার রেঞ্জ দেখতে পাচ্ছ, আবার দেখো গ্যাপ। এইটাকে বলে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। আমি কি বললাম? ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম তো পাবো, বাট কন্টিনিউয়াস স্পেকট্রাম এর মধ্যে পাবো না। হলো তো? কেন পাবো না? কারণ পরমাণু এইভাবে ইলেকট্রন কখনো, যে ইলেকট্রনগুলো আছে এইভাবে তারা কখন কিন্তু শক্তি বিকিরণ করেই না। যেভাবে আমাদের রাদারফোর্ড বললো বা রাদারফোর্ডের মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি যে এটা কন্টিনিউয়াসলি এনার্জি ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে, তা ওরকমভাবে হয় না। কেন হয় না? বোরের মডেল তার উত্তর তুমি পেয়েই যাবে। হলো তো? এই ঘটনা রাদারফোর্ডের মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, সেই জন্য পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ফেল বলা যাবে না, অনেক বড় বিজ্ঞানী লিমিটেশন করো, কারণ সেই সময় এত কিছু আবিষ্কার হয়ে যায়নি। এরা কিন্তু যে রাদারফোর্ড আছে, কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডার বলতে পারো, ওয়ান অফ দ্য লিডিং ফাউন্ডার বলতে পারো। অনেক কাজ করেছে পরমাণুর স্পেকট্রাম বলো বা পরমাণুর গঠনের মধ্যে বলো, অনেক অনেক অবদান আছে। তাকে তারা ফেলিয়ার বলার ট্যাগটা দেওয়া কোনো বিজ্ঞানী কি উচিত? তারা অনেক কাজ করেছে, তারা অনেক অ্যাডভান্সমেন্ট এনেছে পরমাণু গঠনের মধ্যে, অ্যাটমিক স্টাডিজের মধ্যে অনেক কিছু এনেছে। তাহলে তাদেরকে সীমাবদ্ধ তুমি বলতে পারো, সীমাবদ্ধতা বলতে পারো, নট দ্য ফেলিয়ার ট্যাগটা অবশ্যই তুমি লাগাও না কখনো বিজ্ঞানের। কোনো বিজ্ঞানী ফেলিয়ার হয় না, ওদের লিমিটেশন থাকতে পারে তো পুরো জিনিসের মধ্যে, বাট ওরা ফেলিয়ার নয়। হলো তো? এবারে রাদারফোর্ডের যে পরমাণুর মডেলের মধ্যে কিছু অন্যান্য সীমাবদ্ধতাও ছিল। যেমন দেখো, এটা তো তোমাদেরকে বললাম যেটা হতে পারে এরকমভাবে হবে, এবং এবার দেখো এর মধ্যে কিছু এক্সট্রা আছে, সে এক্সট্রাগুলোকে বোঝার চেষ্টা করো। কী আসবে বলো তো? না, পরমাণুর বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে জানা যায় না। আমরা এর আগে যখন ফোর্স অ্যানালাইসিস পড়ছিলাম, এর মধ্যে এসে এই ফোর্স অ্যানালাইসিসের মধ্যে আমরা সমস্ত কিছু বের করে তো নিলাম, কিন্তু কোনো স্পেসিফিক, তুমি এই ফর্মুলাটাকে একবার ভালো করে দেখো, এর আগের দিন আমি পড়েছি, এটা তুমি কোনো স্পেসিফিক কক্ষের জন্য তুমি লাগাচ্ছি, কোনো স্পেসিফিক কক্ষকে লাগাচ্ছি এর মধ্যে বলো? এর মধ্যে কোনো কক্ষের কোনো আইডিয়া দিচ্ছে আমার এর মধ্যে? দিচ্ছে কি? দিচ্ছে না। তাহলে পরমাণুর যে ব্যাসার্ধ হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু সেটা পায়। আবার শোনো, তাকে এইটা ব্যাসার্ধের ফর্মুলা ছিল Zd²/4πε0 mv², এটা আমি করলাম, বাট এই জায়গাতে একবার দেখো, যেটা একটা কনস্ট্যান্ট, ই একটা কনস্ট্যান্ট, জেড তো ভ্যারি করবে যদিও, বাট তুমি কাকে এর মধ্যে রাখবে?
চার কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এম তো ইলেকট্রনের ভরটা কনস্ট্যান্ট, ভি তো বারবার চেঞ্জ হবে, বাট কার মধ্যে আমি লাগাবো ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ বার করতে যাচ্ছি? কোনো স্পেসিফিক আমাকে বলে দিয়েছে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ নেই তো আমাদের এর মধ্যে। তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেলের সীমাবদ্ধতা আরেকটা আসছে কি, রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুযায়ী আমরা ব্যাসার্ধকে মাপতে পারি না। বলে তাহলে এটা কেন বার করেছিলেন? এটা জাস্ট বার করেছিলাম তোকে কি বোঝানোর জন্য। আমি ওই লেকচারের মধ্যেও বলেছিলাম যে এইগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড নয়। সেমভাবে যদি আমি রেডিয়াসকে বলি বার করতে পারবো না, তাহলে কি ভেলোসিটিকে বার করতে পারবো? ভেলোসিটির জন্য দেখো সেম গল্পই চলছে এর মধ্যে। ভেলোসিটির মধ্যে স্পেসিফিক কক্ষকে কি বলছো এর মধ্যে? হ্যাঁ দেখুন স্যার, এই কক্ষটার কথা বলছি আমি, আছে কোনো কক্ষের ব্যাপারে বলা? ব্যাসার্ধ বার করতে পারবো না, ভেলোসিটি বার করতে পারবো না, কাইনেটিক এনার্জিও বার করতে পারবো না। ভালো করে দেখো এর মধ্যে কিছু আসছে নেই, পোটেনশিয়ালও বার করতে পারবো না। আবার দেখো টোটাল এনার্জিও এর মধ্যে আমরা বার করতে পারবো না। তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেলের বিভিন্ন ত্রুটি ছিল, বিভিন্ন লিমিটেশন ছিল, আমরা অনেক কিছুই বার করতে পারলাম না। ওখানে স্পেকট্রাম অ্যানালাইসিস আমরা করতে পারিনি, ওর মধ্যে শক্তি বার করতে পারছি না, ওর মধ্যে ব্যাসার্ধ আসছে না, ওর মধ্যে অনেক কিছুর মধ্যে কমতি আছে, স্টেবিলিটি বলতে পারছি না। তাহলে এই সমস্ত জিনিসগুলো কাজে লাগানোর পরে পরের লেকচারের মধ্যে আমরা কী দেখব, কাজে লাগিয়ে বিজ্ঞানী বোর নিজের একটা থিওরিকে প্রকাশ করলেন। তাহলে বোরের থিওরিটাকে প্রকাশ করার জন্য বা বোরের থিওরিটাকে পড়ার আগে আমরা এই জিনিসটাকে আরেকবার দেখি। আমরা এখান থেকে শুরু করব যে বোরের মডেলটা শুরু হয় এখান থেকে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব থেকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী হয়। এরপরে যে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে এর কণা ধর্ম দেখব, যেটাকে আমরা বলা হয় কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ওর পরে আমরা শুরু করব কি আমাদের যে বোরের পরমাণু মডেল। আশা করি লেকচারটা তোমরা বুঝতে পারলে। তাহলে পরের দিন যে ক্লাসের মধ্যে আমরা এই থিওরিটাকে কমপ্লিট করবো, এই থিওরিকেই দেখবো। মানে মেনলি পরের লেকচারের মধ্যে আমরা যে লাইটে যে বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য আছে, আলোর যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, আলোর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, ওদের কী বৈশিষ্ট্য হয়, সেই জিনিসগুলো আমরা কমপ্লিট করবো। এবং পরবর্তী লেকচার মানে লেকচার নাম্বার 6 নাগাদ আমরা বোরের পরমাণু মডেল। আশা করি তোমরা লেকচারটাকে এনজয় করলে। থ্যাংক ইউ সো মাচ লেকচারটা দেখার জন্য। তাহলে পরের লেকচার তোমার সাথে আবার দেখা, পড়তে থাকো। অল দ্য